আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, ঘরেই আছো। বৈশ্বিক করোনা ভাইরাসের মহামারীতার কারণে আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং কোনো অপ্রয়োজনে আমরা ঘরের বাইরে যাব না ইনশাল্লাহ। আমি তোমাদেরকে স্বাগত জানাই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ক্লাসে। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, মাসুমদিয়া ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজ, বেড়া, পাবনা। আমরা প্রথমেই অধ্যায়ের নামটা একটু যদি দেখি, অধ্যায়ের নামটা হলো বিপণন পরিচিতি। তো বিপণন পরিচিতির আগে বিপণনটা কিভাবে আসলো এইটা বলার আগে আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হলো এই বিপণন পরিচিতির গুরুকে, এর বাবাকে। এর গুরুটা হলো ফিলিপ কটলার, অধ্যাপক ফিলিপ কটলার। উনি 27 মে 1931 সালে আমেরিকার শিকাগোতে জন্মগ্রহণ করেন। উনি এখনও জীবিত আছেন। উনি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। উনি একমাত্র ব্যক্তি যিনি জার্নাল অফ মার্কেটিংয়ে সর্ববৃহৎ আর্টিকেল লিখে 3বার বিজয়প্রাপ্ত হয়েছেন। তাকে আমি একটি এখানে লিখে রাখছি, একবিংশ শতাব্দীর মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল বা গুরু বলা হয়। তিনি ইতিমধ্যে বাংলাদেশে 2বার এসেছেন। তিনি তার নিজের লেখা প্রিন্সিপাল অফ মার্কেটিং বইতে এই মার্কেটিংয়ের সংজ্ঞা, বিপণনের সংজ্ঞা 15 বার এ পর্যন্ত পরিবর্তন করেছেন। সেজন্যই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, বর্তমান ভিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, উনি প্রশ্ন করেছিলেন যে অ্যাকচুয়ালি মার্কেটিং বলতে আপনি কি বোঝাতে চান বা কি বোঝেন। তখন উনি উত্তর দিলেন যে ইট ইজ অল অ্যাবাউট ইস্টাবলিশিং অ্যান্ড মেনটেনিং রিলেশনশিপস, অর্থাৎ সম্পর্ক স্থাপন ও টিকিয়ে রাখাই বিপণন। এখানে কেন আর একটা বিষয় আছে, এখানে সম্পর্ক স্থাপন ও টিকিয়ে রাখাই হলো বিপণন। সম্পর্ক স্থাপনটা কী জিনিস, কেনই বা টিকিয়ে রাখতে হবে? এর কারণ হলো রবার্ট তার বইতে, একটি বিখ্যাত বইতে, গবেষণাতে বলে গেছেন যে নতুন ক্রেতার থেকে, পুরাতন ক্রেতা ধরে রাখা থেকে নতুন ক্রেতা নিয়ে আসার জন্য 5 গুণ বেশি খরচ করতে হয়। এই জন্যই ওনার সংজ্ঞাতে এটা স্পষ্ট বলেই দিয়েছেন, সম্পর্ক স্থাপন ও টিকিয়ে রাখাটাই হলো বিপণন। এখন আমরা যদি একটু বিপণনের ধারণা যদি জানি, বিপণনের ধারণাটা কেমন। অনেকেই বলে থাকেন ক্রয় বিক্রয়টাই হলো বিপণন। আসলে না, ক্রয় বিক্রয়টা হলো একটি সমুদ্রের ভাসমান বরফের মতো, যেটা সমুদ্রের মধ্যেই গলিয়ে যায়। মার্কেটিংটা হলো একটি সমুদ্র, আর ক্রয় বিক্রয়টা হলো একটি ভাসমান বরফ। তাই তোমরা জানো, বিগত আমেরিকার প্রেসিডেন্ট যিনি ছিলেন বারাক ওবামা, উনি যখন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হন, তখন বিজয়ের পরে স্বাগত বক্তব্যে উনি বলেছিলেন যে আমি দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছি শুধুমাত্র মার্কেটিং স্ট্র্যাটেজিকে ফলো করে। এখানেও আমরা মার্কেটিং একটি বৃহৎ পরিসর দেখতে পাই। আমরা আসি মার্কেটিংয়ের ধারণা, মার্কেটিংটা কি জিনিস, কিভাবে আসলো। মার্কেটিংটা এমনিতেই আসে নাই, একটি ক্রমবর্ধমান প্রক্রিয়া। সাধারণভাবে মার্কেটিংটা কি জিনিস, সাধারণভাবে আমরা বলতে চাই যে মার্কেটিং ধারণা সম্পর্কে যদি আমরা বলি, প্রথমে ক্রমবিকাশটা যদি বলি, মার্কেট থেকে ল্যাটিন শব্দ মার্কেটাস থেকে, মার্কেট শব্দের উৎপত্তি। এই মার্কেট শব্দ থেকেই মার্কেটিং শব্দটি এসেছে, যার আবাদনিক অর্থ হলো বিপণন। এখন আমরা আসি ধারণার পর থেকে যে এই ফিলিপ কটলারের ধারণার থেকেই আমরা যদি আরেকটা আসি যে বিপণন কি জিনিস, ফিলিপ কটলার কীভাবে সংজ্ঞা দিয়েছেন বিপণনের, যে মার্কেটিং ইজ দ্য প্রসেস by which company creates value for customer in order to capture value from customer in return। অর্থাৎ মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, বিনিময়ে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করবে। সাধারণ ভাষায় যেটা বলা যায়, তো সাধারণভাবে বলা যায় লাভজনক ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনাকে বোঝানো হয়। লাভজনক ক্রেতা সম্পর্ক, আমরা কিন্তু একটা সম্পর্ক তৈরি করব অলাভজনকভাবে না। যেটাই আমরা যে মেনটেন করবো, যে স্টাবলিশিং যে করব আমরা রিলেশনশিপ, সেটা কিন্তু আমরা অবশ্যই লাভজনক হতে হবে।
এটা তোমরা জানো, ব্যবসায়ের একমাত্র উদ্দেশ্য মুনাফা অর্জন, সেটা আগেও আমরা জেনে আসছি যে ব্যবসার একমাত্র উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু এখন কিন্তু সেই স্লোগানটা নেই। মুনাফা অর্জন আছে ঠিকই, আমরা এখন বলি না, সম্পর্ক স্থাপন করতে হবে, কাস্টমারকে খুশি করেই আমাকে বিজনেসটা করতে হবে, আদারে শুধুমাত্র মুনাফা অর্জন করলে হবে না। সেটা আমি আরও ডিটেলস বলবো, বিকাশ যখন আলোচনা করবো আরও ডিটেলস বলবো। তাহলে আমরা যে সংজ্ঞাটা দিই, এই সংজ্ঞাটা আবার আমি উল্লেখ করি যে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রংয়ের সংজ্ঞা, বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, বিনিময়ে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। এখানে দুইটা জিনিস আমি দেখি, একটা হলো বিনিময়, একটা হলো শক্তিশালী ক্রেতা সম্পর্ক। এখানে বলতেই পারতো যে সম্পর্ক তৈরি, ক্রেতা সম্পর্ক কেন বললো? তার মানে অন্য কোনো ভাই বোনের সম্পর্কের কথা এখানে বলে নাই, ক্রেতা সম্পর্কের কথা বলছে। এক, দ্বিতীয় কথা হলো বিনিময় থাকতে হবে, এক্সচেঞ্জ থাকতে হবে। আর একটা যে বিষয়টা তুলে ধরছে সেটা হলো শক্তিশালী। কেনই বা শক্তিশালী ক্রেতা সম্পর্ক তুলে ধরার কথা বললো? শক্তিশালী কেন বলছে? স্ট্রং রিলেশনশিপ। যদি দেখি স্ট্রং রিলেশনশিপ, স্ট্রং রিলেশনশিপ কেন বললো? এর কারণ হলো আমাদের বাজারে প্রতিযোগী অনেক প্রতিযোগী। আমি শুধু একবার ওই কাস্টমারের কাছে একবার বিক্রি করব না, আমার প্রোডাক্টটা একবার সেল করব না, আমি এই সেলটা যুগের পর যুগ ধরে রাখার জন্যই আমরা কিন্তু স্ট্রং কাস্টমার রিলেশনশিপ তৈরি করি। না হলে কিন্তু আমাদের অন্য কোনো প্রতিযোগী এসে ওই মার্কেটটা দখল করে নেবে। সেই জন্য এখানে ওনারা বলেই দিচ্ছেন যে স্ট্রং কাস্টমার রিলেশনশিপ বা স্ট্রং কাস্টমার যে বন্ডিংটা আমাদের সেটা বিল্ড করতে হবে। আচ্ছা, এটা গেল হলো বিপণনের সংজ্ঞা। আমরা বিপণনের পরে যে বিষয়টা বিপণন চ্যাপ্টার অতীব গুরুত্বপূর্ণ, সেটা হলো বিপণনের মৌলিক ধারণা। বিপণনের মৌলিক যদি ধারণা আমার না থাকে, আমরা বিপণন সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করতে পারবো না বা জানবো না। সেজন্য আমি বিপণনের মৌলিক ধারণাটা তোমাদের সামনে একটু উপস্থাপনা করি। সেটা হলো বিপণনের মৌলিক ধারণা আমি একটি ছকের মাধ্যমে এখানে উপস্থাপন করছি। তার এক নম্বর হলো প্রয়োজন, অভাব ও চাহিদা। প্রয়োজনটা কি? আমরা অনেকেই অনেক কিছু বলি, যেমন আমরা যদি বলি যে মার্কেটিং কি, অনেকেই আমরা দেখছি জানা ব্যক্তিও বলি যে ভাই কোথা থেকে আসলেন, বলে মার্কেটিং করে আসলাম। আসলে কিন্তু মার্কেটিং করা যায় না, মার্কেটিং হলো বাজারজাতকরণ। আর এটা কি বলতে হবে? আমরা শপিং করে আসলাম। মার্কেটে যাওয়া যায়, মার্কেটিং করা যায় না, এটাকে বলছে। সেজন্য আমরা এখানে প্রয়োজনটা কি জিনিস একটু সংজ্ঞা যদি বলি, প্রয়োজনটা হলো কি? ক্রেতা তার কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে হওয়ার যে অনুভূতি, সেটাই হলো প্রয়োজন। ক্রেতা যখন কোনো পণ্য বা সেবা থেকে বঞ্চিত মনে হয়, সেটাই হলো তার প্রয়োজন। যেমন আমরা যদি বলি শারীরিক প্রয়োজন কি, শারীরিক আমার প্রয়োজন খাদ্য, বস্ত্র, এটা আমার শারীরিক প্রয়োজন। যদি বলি আমার সামাজিক প্রয়োজন কি, আমার সামাজিক প্রয়োজন ভালোবাসা, সামাজিক প্রয়োজন বাসস্থান, এটা হলো আমার প্রয়োজন। একটি পণ্য যখন একটি ক্রেতার যখন প্রয়োজন হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে আমাদের কি, যে অনুভূতি। এই প্রয়োজনের অনুভূতি যদি না হয়, সেটা আমরা প্রয়োজনের সংজ্ঞা বলতে পারবো না। এখন বলি অভাবটা কি? প্রয়োজন যখন কোনো ক্রেতার সংস্কৃতি ও ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত হয়ে বিমূর্ত আকার ধারণ করে, তখন সেটা হয়ে যাবে অভাব। মানে আমি শুধু বলে দিলাম আমার এখন একটি বই দরকার, এটা কিন্তু আমার প্রয়োজন নয়। অভাবটা কি বলছে? প্রয়োজনের সংজ্ঞাতে কি বলছে? প্রয়োজনটাই যখন সংস্কৃতি ও ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত হয়ে বিমূর্ত আকার ধারণ করবে, তখন সেটা হয়ে যাবে অভাব। এর কারণ কি? বাংলাদেশের একজন নাগরিক, ওর যখন অভাব হবে, যখন ক্ষুধা লাগবে, সে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খাইতে যাবে না, সে কিন্তু হটডগ খাইতে যাবে না, সে কিন্তু চাইনিজ খাইতে চায় না, সে সাধারণত ভাত, মাছ, ডাল খাইতে চায়। আর আমেরিকার একজনের যদি ক্ষুধা লাগে, সে হটডগ খাইতে চায়, ফ্রেঞ্চ ফ্রাই খাইতে চায়। তার মানে কি দাঁড়ালো? প্রয়োজন। এখানে অভাবটা সংস্কৃতি এবং ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হতে থাকে। আর চাহিদাটা কি জিনিস? চাহিদাটা হলো যে অভাব যখন, কোনো ক্রেতার অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করবে। ক্রয় ক্ষমতার শর্ত, এখানে ক্রয় ক্ষমতার শর্তটা লিখি। ক্রয় ক্ষমতার শর্ত হলো তিনটি। ক্রয় ক্ষমতার শর্ত তিনটি। একটি হলো যে তার ওই পণ্যটি ক্রয় করার ইচ্ছা থাকতে হবে, পণ্যটি ক্রয় করার ইচ্ছা থাকতে হবে। দ্বিতীয়টা, ইচ্ছা পূরণ করার আর্থিক সামর্থ্য থাকতে হবে। আমার ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা পূরণ করার আর্থিক সামর্থ্য নাই, তাহলে কিন্তু হবে না। ইচ্ছা পূরণ করার আর্থিক সামর্থ্যও থাকতে হবে, এমনকি ওই অর্থ ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে। আমি শুধুমাত্র আমার প্রয়োজন আছে বললাম যে, আমি যদি একটা এক্সাম্পল বলি যে নিঃস্ব ব্যক্তির বাড়ি করার ইচ্ছা, বা ধনী কৃপণের ঘোড়া কেনার ইচ্ছা। আমার এখানে ধনী, সে ধনী, তার টাকা আছে, কিন্তু তার ইচ্ছাও আছে, কিন্তু কৃপণ হতে সে টাকা অর্থ ব্যয় করবে না। সেই জন্যই বলা হচ্ছে যে
তিনটা শর্তই পূরণ করতে হবে। একটা হলো তার অভাব থাকতে হবে, অভাব পূরণের ইচ্ছাও থাকতে হবে, এবং ইচ্ছা পূরণের আর্থিক সামর্থ্যও থাকতে হবে। এটা গেল হলো প্রয়োজন, অভাব ও চাহিদা, এটা মৌলিক বিষয়। তারপর আমরা বলবো কি বিপণন অর্পণ। বিপণন অর্পণের মধ্যে কি আছে? পণ্য, সেবা ও অভিজ্ঞতা। পণ্যটা কী জিনিস তোমরা জানো, আগে অনেক আলোচনা করা হয়েছে পণ্যটা কী জিনিস। পণ্যটা হলো কোনো মানে যা কিছু মানুষ অভাব পূরণ করতে পারে, যার উপযোগ রয়েছে, বিনিময় মূল্য রয়েছে, তাই পণ্য। এটা অবশ্যই দৃশ্যমান যে অদৃশ্যমান সেটা ফিক্সড নয়, পণ্য যে কোনোটা হতে পারে। আমি ক্লাস নিচ্ছি, এটা একটি পণ্য হতে পারে। মানে যেটা বাজারে উপস্থাপন করা হয় মানুষের অভাব পূরণের জন্য, অভাব পূরণ হলেই সেটা পণ্য। আর সেবাতে কি যাই, যে যা মানুষের অভাব পূরণ করতে পারে সেটাও সেবা, পণ্যও যা বললাম সেবাও তা বলে। তাহলে ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্টটা এই, সেবাটা হলো অদৃশ্যমান, বৈসাদৃশ্যতা, নশ্বরতা, বিচ্ছিন্নতা। সেবার 4টি বৈশিষ্ট্য রয়েছে। আর পণ্যের সেই বৈশিষ্ট্য থাকবে না, সেটা দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে, কিন্তু সেবাটা অদৃশ্যমান। যেমন আমি লেকচার দিচ্ছি, এই ক্লাসের কারণে একজন উপকৃত যদি হয়ে থাকে, সে কিন্তু এই বিষয়টা দেখতে পারবে না, কিন্তু সে তার প্রয়োজন মিটবে। এজন্য বলছে যা কিছু মানুষের প্রয়োজন বা অভাব মেটায় সেটাই হলো পণ্য, আর যেটা অদৃশ্যমান প্রয়োজন অভাব মেটায় সেটাও সেবা। আর অভিজ্ঞতা বলছে কি, কোনো বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞানকেই অভিজ্ঞতা বলে। কোনো বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞান মানে কোনো বিষয় দেখার পরে করতে হবে, করে সেটাকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে, সেই জ্ঞানটাকেই আমরা বলবো কি অভিজ্ঞতা। আমি একটি জায়গায় একটা জিনিস দেখলাম, দেখার পরে একটা জ্ঞান হলো, সেটাকে অভিজ্ঞতা আমরা বলি না। কোনো বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞানটাই হলো অভিজ্ঞতা। তারপরে আসি আমরা ভ্যালু এবং সন্তুষ্টি। ভ্যালুটা কি? ক্রেতা কোনো পণ্য ক্রয় করার মাধ্যমে যে সুবিধা পায়, ক্রেতা কোনো পণ্য ক্রয় করার মাধ্যমে যে সুবিধা পায় এবং তার বিনিময়ে যে অর্থ ব্যয় করে, এই দুইয়ের পার্থক্যটা হলো ক্রেতা ভ্যালু। এই দুটোর পার্থক্য হলো ভ্যালু। মানে আমি একটি পণ্য কিনলাম, এই পণ্য ক্রয় করার কারণে আমার কাছে যুক্তি থাকে। যেমন আমি যদি মার্কারটা যদি কিনি, মার্কার কেনার উদ্দেশ্য হলো আমি এখানে বোর্ডে লিখব, এই উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে আমরা বিনিময়ে কিছু অর্থ ব্যয় করেছি। এই দুটোর যে পার্থক্য, এই পার্থক্যটাই হলো ক্রেতা ভ্যালু। এখন আসি সন্তুষ্টিতে। সন্তুষ্টি কী জিনিস? আমার একটা প্রত্যাশা আছে যে আমি মার্কারটা কিনছি, এই মার্কার দিয়ে আমি 10টা ক্লাস নিতে পারবো, এটা হলো আমার প্রত্যাশা। মানে প্রত্যাশা থেকে প্রাপ্ত সুবিধার যে পার্থক্য, সেটাই হলো আমার ক্রেতার সন্তুষ্টি। মানে একটি পণ্য ক্রয় করার পরে ক্রেতা যখন তার প্রত্যাশিত থেকে প্রাপ্ত সুবিধার ফলে যে আনন্দের অনুভূতি সৃষ্টি হয়, সেটাইটা হলো সন্তুষ্টি। ওকে, এখন আমরা আসি বিনিময় ও সম্পর্ক। বিনিময়টা কি? মানে আমি কোনো কিছুর বিনিময়ের কারণে, কোনো কিছু প্রদানের মাধ্যমে, অন্যকে কোনো কিছু প্রদানের মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত বস্তুটিকে পাওয়ার যে উপায়, সেটাই হলো বিনিময়। মানে আমার একটি মার্কার দরকার, আরেকজনের একটি চক দরকার। আমার এখানে হোয়াইট বোর্ড আছে বিধায় আমার মার্কারটা দরকার, আরেকজনের হোয়াইট বোর্ড নাই, তার একটি চক দরকার। তাহলে আমরা এক্সচেঞ্জ, আমার কাছে চক আছে, তোমার কাছে মার্কার আছে, আমরা এক্সচেঞ্জ করে নিলাম, বিনিময় করে নিলাম, এটা একটি মাধ্যম। আর সম্পর্ক কি? কোম্পানি সম্পর্ক হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো সরবরাহকারী, বিপণনকারী, মধ্যস্থ ব্যবসায়ী, পরিবেশক, সরকার, এদের মাধ্যমে সম্পর্ক বিল্ড আপ করে বাজারজাতকরণ কার্যক্রমটা সঠিকভাবে নিরূপণ করে। এটা হলো সম্পর্ক। তারপর আমরা যাই বাজার। বাজারটা কাকে বলে বা বাজারটা কী বিষয়? বাজারটা হলো কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সেটকেই বাজার বলে। তাহলে বাজারের সংজ্ঞাটা কি? কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সেটকেই বাজার বলে। এখন একজন ল্যাপটপ ক্রয় করলো, মিস্টার রহমান ল্যাপটপ ক্রয় করলো বর্তমান। উনি যখন আবার আগামী 5 দিন পরে যা ল্যাপটপ ক্রয় করবে, তিনি বর্তমান ভবিষ্যৎ ক্রেতা। এখন সে বর্তমান ক্রেতা, পরে ভবিষ্যৎ ক্রেতা। এই জন্য বলা হচ্ছে এখানে কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সেটকেই বাজার বলে। যাই হোক, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা থাকলে অবশ্যই অনেক প্রশ্ন উত্তর দিতে বা প্রশ্ন করতে, যেহেতু নাই তোমরা আমার ফোন নাম্বার যোগাযোগ করবে। আমি আরেকটা বিষয় এখানে বোঝাবো, সেটা হলো ইভালুয়েশন অফ মার্কেটিং। ইভালুয়েশন অফ মার্কেটিং মানে বিপণনের ক্রমবিকাশ, যে বিষয়টা খুবই জরুরি মৌলিক ধারণার পরে। রবার্ট বার্টেলসের বিখ্যাত দ্য হিস্টোরি অফ মার্কেটিং থট বইতে 1906 থেকে 1911 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম বিপণন শব্দটি ব্যবহৃত হয়। এই যে বিপণনের যে শব্দ, এই শব্দটি যে ব্যবহার করছে, এটা কোন রাইটার থেকে বলছে? দ্য হিস্টোরি অফ মার্কেটিং থট।
উনি রবার্ট এ বার্টেলস 1909 থেকে 1911 সাল এর মধ্যে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে মার্কেটিং শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়। এখন আমাদের এখানে 8টা যুগের কথা আমরা বলছি। 8টা যুগটা কি যুগ? প্রথমে আসে আত্মনির্ভরশীলতা। মানে আগে তোমরা শুনছো আদিম যুগের মানুষ নিজেরাই নিজেদের খাদ্যের ব্যবস্থা করতেন, নিজেরা শিকার করতেন। সেটা আত্মনির্ভরশীল, মানে আমি নিজেই যখন উৎপাদন করব নিজের জন্যই, নিজেই যখন কোনো কিছু তৈরি করব নিজের জন্যই, তখন সেটাকে হবে আত্মনির্ভরশীলতার যুগ। আরেকটা যেটা বলি বিনিময় যুগ। বিনিময় যুগটা কখন? যে আমি নিজে আত্মনির্ভরশীলতার যুগ যখন ছিল তখন উৎপাদন করতো নিজের জন্যই। তখন দেখলো যে এক পর্যায়ে যে উৎপাদন আমার বেড়ে যাচ্ছে, আমার যা প্রয়োজন তার থেকে বেশি উৎপাদন হচ্ছে। আবার কারো দেখা গেল যে আমার যেটা প্রয়োজন সেটা ছাড়াও আমি বাড়তি উৎপাদন করতে পারছি। তখন দেখলো যে আমরা তাহলে বিনিময়টা করা উচিত, যে আমার এখন খাবার দরকার, আরেকজনের বাসস্থান দরকার। এইটা বিনিময় করার কারণেই বিনিময়টার যুগ আসলে বিনিময় যুগে। সেটার শিল্প বিপ্লব পূর্ব যুগ, শিল্প বিপ্লবের পূর্বের যুগ। এরপরে আসলো 3 নম্বরে উৎপাদন যুগ। সেটা 1860 থেকে 1920 সাল পর্যন্ত যুগকে বলা হয় উৎপাদন যুগ। 1860 থেকে 1920 উৎপাদন যুগটা কেমন? বিনিময় যুগের পরে দেখলো যে না, আমরা যে বিনিময় করতেছি, আমি উৎপাদন করলে আমি অধিক লাভবান হই, সেই কারণে আমাকে উৎপাদন করতে হবে। আমি যতই উৎপাদন হচ্ছি ততই আমি লাভবান হচ্ছি। সারা বিশ্বে শিল্প বিপ্লবের পর একটা উৎপাদনের বিপ্লব ঘটে গেল। এই কারণেই উৎপাদনটা সবাই তখন এমনভাবে শুরু করলো যে আমি উৎপাদন করলেই কাস্টমার আমার কাছ থেকে সেই পণ্যটা নিবে। এই কারণে 1860 থেকে 1920 সাল পর্যন্ত বলা হয় উৎপাদনের যুগ। এরপরে 4 নম্বর আসে বিক্রয় যুগ। উৎপাদন করার পরে আমরা দেখতে পারলাম যে শুধু উৎপাদন করে বসে থাকলেই হবে না, আমাকে সেটা বিক্রয় করতে হবে। এখনকার কাস্টমাররা অনেক সচেতন হয়ে গেছে। এই যে বিক্রয় যুগ, এই বিক্রয় যুগে সর্বপ্রথম কি জানানো হতো, কি বলা হতো? এদের থিমটা কী ছিল? এদের থিম ছিল আমি যত বেশি উৎপাদন করব তত বেশিই কাস্টমার আমার কাছ থেকে নিবে। এটা কিন্তু এখন এই বিষয়টা এখন আর নেই। তখন ছিল যে আমি যেটা উৎপাদন করব কাস্টমার আমার কাছ থেকে সেটাই নিবে। কাস্টমাররা কিছু জানে না, আসলেও কাস্টমাররা কিছু জানতো না, সচেতন ছিল না। এখন দেখো মার্কেটিং রিসার্চ কত উন্নত হয়ে গেছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, দেখো সর্বপ্রথম মার্কেটে এই ধরনের মগ ছিল। মগ, পানি খাওয়ার মগ বলি, এমনি নর্মালি মগ বলি। মার্কেটিং থিঙ্ক করলো কি, চিন্তা করলো, মার্কেট রিসার্চ করার পরে ওরা দেখলো যে না, এখান থেকে যদি একটা কাস্টমার কাছে গেলো যে একটা নালা যদি দেয় পানিটা পড়তে সুবিধা হয়। আবার ওরা কাস্টমার কাছে গেলো আর কি ফ্যাসিলিটি দিলে এখানে কাস্টমাররা আমার পণ্যটা নিবে। কাস্টমারদের থিঙ্ক থেকে বললো এখানে একটা বালা দিয়ে দেন যাতে আমি ওটা রাখতে বা ধরতে সুবিধা বোধ করি। আবার কিছু কিছু মগে এখন নিচ দিয়ে এমনভাবে দিচ্ছে বসানোর জন্য যাতে সুবিধা হয়, আবার ঢাকনা দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু কাস্টমার রিসার্চ যারা করে, মার্কেটার যারা, এরা কিন্তু ঘরে বসে করে নাই, আমাদের মতো কাস্টমারদের সাথে এসেই কথা বলেই এই ধরনের উন্নয়ন করেছে। আজকে কিন্তু আমরা মার্কেটিংয়ের জন্য অনেক সচেতন হয়ে যাচ্ছি। সেই জন্য এই যুগের সুমরকার মতো কিন্তু এখনকার চলবে না। এখন 1920 থেকে 1950 সাল চলছে যে আমরা যেটা উৎপাদন করব কাস্টমাররা সেটাই নিবে। এখন সেই সুযোগটা নেই। তারপর আসে কি বিপণন যুগ। 1950 থেকে এ পর্যন্তও আছে, কারো ধরে না 1970 সাল পর্যন্তই বিপণনের যুগ শেষ। বিপণন যুগটা কি যুগ? যখন শুধুমাত্র আমরা বিক্রয় করেই শান্ত থাকবো না, কাস্টমারের গোড়দোড়ায় চলে যাব। এখানকার থিম হলো আমাদের কাস্টমারকে প্রচার করতে হবে যে আমরা আগে জানতাম না যে আমাদের গ্যাসের চুলা নামে কিছু আছে। সেই গ্যাসের চুলা কিন্তু এই মার্কেটিং বিপণনের যুগেই নিয়ে আসলো যে আমরা কিন্তু এখন জীবনযাত্রার মান উন্নয়ন করে ফেলছি। তোমরা জানো আধুনিক এখন বিপণনের কারণে মার্কেটে অনেক প্রতিযোগী থাকার কারণে অনেক প্রোডাক্ট সম্বন্ধে আমরা সচেতন হচ্ছি। রেডিওর মাধ্যমে, এই সময় রেডিওর মাধ্যমে শুরু করছে, এখন টেলিভিশনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ইয়াহুর মাধ্যমে, গুগলের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে সচেতন করে তুলছে। আমরা জানি কোন প্রোডাক্টের ফাংশনটা কেমন, কোনটা কিনলে ভালো। এখন আমি একটি যদি টেলিভিশন কিনতে যাই, একটি যদি ফ্রিজ কিনতে যাই, আমি বাসা থেকে জানতে পারতেছি কোথায় গেলে ভালো ফ্রিজ পাবো, কোথায় ওয়ালটনের শোরুম আছে, কোথায় আমার হিটাচির শোরুম আছে, কোথায় অ্যাপেক্সের গ্যালারি আছে, আমরা বাসা থেকে জানি। এটা কিন্তু আমরা মার্কেটিং যুগের মাধ্যমে আমাদেরকে আজকে উন্নয়ন করেছে। এই হলো বিপণন যুগ। এটাকে আমাদের ধীরে ধীরে উন্নয়ন যুগ করছে। ষষ্ঠম আছে সামাজিক বিপণন যুগ। সামাজিক যুগ মানে কি? বিপণন যুগটা যখন ছিল তখন চিন্তা করলো না সকল প্রোডাক্ট বিপণন করলেই হবে না, আমি এমন কোনো প্রোডাক্ট বিপণন করব না যেটা আমাদের সমাজের বাধা হয়, যেমন অ্যালকোহল জাতীয় প্রোডাক্ট, তামাকজাত দ্রব্য প্রোডাক্ট,
এই প্রোডাক্টগুলো আমি বিপণন করব না, বা সংস্কৃতি ব্যক্তিত্বের প্রভাবে ভিন্ন হতে পারে। আমার দেশে একটি প্রোডাক্ট চলে, আমেরিকাতে সেটা নাও চলতে পারে। আমার বাংলাদেশের এক অঞ্চলে একটা চলে, আর এক অঞ্চলে সেটা নাও চলতে পারে। সেটা বলে সামাজিক, যে সমাজের যে প্রোডাক্টটা সবচেয়ে ভালো সেই প্রোডাক্টটাই আমরা বাজারে মার্কেটিং করবো, আদারওয়াইজ অন্য কোনো প্রোডাক্ট বাজারজাতকরণ করবো না। সেটা 1970 সালে 1990 সাল পর্যন্ত চলে। দেন আসে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ, যেটা আমরা প্রথমে সংজ্ঞাতে বলছি যে বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, বিনিময়ে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। ওই যে বলছিলাম সম্পর্ক ভিত্তিক বিপণন, সেই সম্পর্ক ভিত্তিক বিপণনের ক্ষেত্রেই এখন চলে আসলো সেই সম্পর্ক ভিত্তিক বিপণন। 1990 থেকে 2010 সাল পর্যন্তকে বলছে সম্পর্ক ভিত্তিক বিপণন, মানে আমার কাস্টমারের সাথে আমি এমন সম্পর্ক আনবো যাতে ওই কাস্টমার না চলে যায়। এখন ইউনিলিভার কোম্পানি মাঝে মাঝে দেখো ওরা ফ্লেভার চেঞ্জ করে, যেমন যে এখন আর ফ্যান লাভলি শুধুমাত্র উজ্জ্বলতা দেবে না, এখন দেবে এইচডি গ্লো। এইচডি গ্লো মানে কি? মানে আরও বেশি উজ্জ্বলতা দিবে। এটাকে কি বোঝাচ্ছে, কেন বোঝাচ্ছে? এটা বারবার কাস্টমারকে আকর্ষণ করার জন্য, বারবার কাস্টমারকে ওই প্রোডাক্টের প্রতি টেনে আনার জন্য, প্রোডাক্টের নিকট নিয়ে আসার জন্য বিভিন্ন টেকনিক বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেছে, যাতে এই সম্পর্কটা আমার কোনোভাবেই নষ্ট না হয়। আমার কোনোভাবেই যেন অন্য কোম্পানি বা অন্য কোনো প্রতিযোগী এসে আমার এটা নষ্ট না করে। এই জন্য আমাকে এই সম্পর্ক ভিত্তিক দিকে খেয়াল রাখতে হবে। সর্বশেষ এসে মার্কেটাররা দেখলো না শুধু সম্পর্ক ভিত্তিক করলেও হবে না, সাথে সামাজিক যোগাযোগ এবং মোবাইল বিপণন যুগ, মানে 2010 থেকে বর্তমান এখন যেটা চলে সেটাকে বলি আমরা মোবাইল বিপণন যুগ। এর কারণ আমাদের যদি সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক, ইউটিউব, ইমেইল, জিমেল, এমনকি SMS-এর মাধ্যমেও আমরা বিভিন্ন কাস্টমারের সাথে যোগাযোগ করে থাকি। এর কারণ হলো যে আমরা খুব সহজেই এখন কাস্টমাররা, তোমরা জানো হোম ডেলিভারি হয়, এখন আমি ঘরে বসেই অর্ডার করতে পারি। অর্ডার করলে আমি পণ্য পেয়ে যাচ্ছি। আস্তে আস্তে অনেক কিছুই এরকম সুযোগ সুবিধা চলে আসবে শুধুমাত্র মার্কেটিংয়ের এই অবদানের কারণে। তোমরা দেখো শিল্প বিপ্লবের আগে থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত মার্কেটিংয়ের বিভিন্ন ক্রমবর্ধমান প্রক্রিয়া চলে যাচ্ছে। এর কারণ কি? কারণ একটাই, সম্পর্ক বিল্ড আপ করা, রিলেশনশিপ। মার্কেটিংয়ের একটা কথাই বলে রিলেশনশিপ বিল্ড আপ করা, কারণ রিলেশনশিপ বিল্ড আপ হলে আমি ওর সাথে সারা জীবন বিজনেস করতে পারবো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার লেকচারটা বুঝতে পারবা। মাসুমদের ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আমি আরও কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো, তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করবা এবং লেকচারগুলো দেখবা। যদি কোনো সমস্যা ফিল করো তাহলে আমার সাথে যোগাযোগ করবা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।